আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে কোভিড-19। এটা আহ, আমাদের এই মুহূর্তের জন্য এখনকার যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে ইম্পর্টেন্ট না। তারপরেও আহ, যেহেতু 2020, 21, 19-এর শেষের দিকে এগুলো আহ, খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, সেক্ষেত্রে হঠাৎ করে দু একটা ফিল ভাইয়া এখন থাকতেও শুনতে পারে। পাচ্ছেন? এই কোভিড-19 আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুব একটা ইম্পর্টেন্ট না। তো যেহেতু 2020-21 এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই হিসেবে এটা আছে এবং প্রশ্ন থেকে যেতে পারে একটা। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বোথ লাং ফিল্ডস এ গ্রাউন্ড গ্লাস অপাসিটিস দেখতে পাচ্ছি। মেইনলি এখানে পেরিফেরাল এবং বেজাল প্রিডোমিনেন্স থাকে, যেটা আমরা এখানে মোটামুটি পেরিফেরাল প্রিডোমিনেন্সটা বেশি দেখতে পাচ্ছি। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে বায়োল্যাটারাল ইনভলভমেন্টটা খুব বেশি কমন। ইউনিল্যাটারাল হতে পারে, তবে বায়োল্যাটারালটাই হচ্ছে সবচেয়ে বেশি হয়। পেরিফেরাল, সাবপ্লুরাল এবং বেসাল অথবা লোয়ার প্রিডোমিনেন্স থাকে। এর সাথে এটাতে রেটিকুলার অপাসিটিস ফর্মেশন হতে পারে, কনসোলিডেশন হতে পারে। যাই হোক, আমাদের টিপিক্যাল যে ফিচার সেটা হচ্ছে পেরিফেরাল, বায়োল্যাটারাল, গ্রাউন্ড গ্লাস অপাসিটিস, এর সাথে কনসোলিডেশন থাকতে পারে এক্স-রেতে যদি আমরা দেখি। এবং এছাড়াও অন্যান্য অ্যাটিপিক্যাল ফিচার চলে আসতে পারে, যেমন কনসলিডেশন আসতে পারে, ইফিউশন আসতে পারে, ব্রঙ্কিয়েক্টাসিস আসতে পারে। আমরা যদি এটা দেখি, এটা তো বললাম পেরিফেরাল এবং বেসাল প্রিডোমিনেন্সে গ্রাউন্ড গ্লাস অপাসিটিস আছে এবং এইখানে কিছুটা কনসলিডেশন চলে আসছে গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে সাথে কিছু মাল্টিফোকাল এরিয়াতে কনসলিডেশন মনে হচ্ছে। এটাও কোভিড-19 এর একটা ফিল্ম। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টার্ম আছে সিটির ক্ষেত্রে। যেমন আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটি যেটা বললাম, গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা সিটির ক্ষেত্রেও ইউজ করা হয়। যদিও অপাসিটিটা আমরা এক্স-রেতে ইউজ করি, সিটির ক্ষেত্রে আমরা সাধারণত ডেনসিটি ইউজ করি। তবে কোভিড-19 এর যে ফিচার, তাতে গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা এক্স সিটি স্ক্যানেও রিপোর্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বোথ লাং ফিল্ডসে, এটা আমরা আপার জোনের দিকে আসছি, এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখতে পাচ্ছি। এখানেও আমরা একইভাবে বিভিন্ন জায়গায় গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখতে পাচ্ছি। পেরিফেরাল প্রিডোমিনেন্সটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে গিয়ে আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে ইন্টার এবং ইন্ট্রালোবিউলার যে সেপ্টাম গুলো আছে, কিছু সেপ্টাম গুলো থিকেন দেখতে পাচ্ছি। গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে সেপ্টাল থিকেনিং যখন একসাথে থাকে তখন এটাকে ক্রেজি পেভিং বলে। ক্রেজি পেভিং এটা একটা গুরুত্বপূর্ণ সিটি ফাইন্ডিং কোভিড-19 এর জন্য। এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় থাকতে পারে, তবে এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এখানেও আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে ক্রেজি পেভিং, বিভিন্ন জায়গায় সেপ্টাল থিকেনিং আছে। এবং যদি আহ, এটা দেখি, এখানে আমরা বিভিন্ন জায়গায় কনসলিডেশন দেখতে পাচ্ছি। যেমন রাইট লাংস এর এই পার্টটাতে এবং সাবপ্লুরাল লোকেশনে কিছুটা কনসলিডেশন চলে আসছে, এটা গুরুত্বপূর্ণ ফিচার। এখানেও আমরা ওই ফাইন্ডিংস গুলোই পাচ্ছি, কিছু কনসলিডেশন দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখলে একটু সুবিধা হবে। এখানে আমরা যদি একটু ওভারভিউ করি আবার সিটি স্ক্যানের ফাইন্ডিংস গুলো, যেমন প্রথমটাতে আমরা কিন্তু গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখতে পাচ্ছি, এর পরেরটাতে আমরা কিছুটা কনসলিডেশন দেখতে পাচ্ছি। তার সি যেটা সেটাতে আমরা সেপ্টাল থিকেনিং পাচ্ছি। যদি ডি দেখি, গ্রাউন্ড গ্লাস অপাসিটির মাঝখানে আমরা আবার সেপ্টাল থিকেনিং পাচ্ছি, যেটা ক্রেজি পেভিং। এবং এখানে আমরা সাবপ্লুরাল লোকেশনে কনসলিডেশন দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে কোভিড-19 এর জন্য ইম্পর্টেন্ট ফাইন্ডিং। স্পেশাল একটা ফাইন্ডিং আছে যেটা আহ, আসতে পারে, সেটা হচ্ছে রিভার্স হ্যালো সাইন। রিভার্স হ্যালো
হ্যালো সাইন যেটা সেটা হচ্ছে একটা নোডিউল অথবা ম্যাস। নর্মাল যেটা হ্যালো সাইন সেটা একটা নোডিউল অথবা ম্যাস থাকবে, যেটা হাইপারডেন্স একটা এরিয়া হিসেবে দেখতে পারবো সিটিতে। সেটা তার চারিদিকে গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকবে। সেটা হেমোরেজের কারণে হতে পারে বা ইনফিল্ট্রেশনের কারণে হতে পারে। কিন্তু রিভার্স হ্যালো যেটা, সেটা হচ্ছে মাঝখানের দিকে ডেনসিটি কম থাকবে, সারাউন্ডিং যে এরিয়াটা এখানে কনসলিডেশন থাকবে। সেন্ট্রাল যে হাইপোডেন্স এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে এবং চারিদিকে একটা কনসলিডেশন থাকে। কনসলিডেশনটা একেবারে টোটাল রাউন্ডেড হবে এমনটা না, ক্রিসেন্ট শেপ হতে পারে, তবে থিকনেসটা একটু বেশি থাকে, 2 মিলিমিটারের মতো। এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে কোভিড-19 এর ক্ষেত্রে। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যালো সাইন। হ্যালো সাইনটা আমরা যেটা বললাম এটা কিন্তু কোভিড-19 এর জন্য না, এটা অন্য ক্ষেত্রে থাকে। সাধারণত ইনভেসিভ অ্যাসপারজিলোমা, টিবি, নিওপ্লাস্টিক অথবা অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে। টিবি, নিওপ্লাজমের চারিদিকে যদি হেমোরেজ হয় সেক্ষেত্রে এরকম একটা ফাইন্ডিং আসতে পারে যে সেন্ট্রাল হাইপার ডেন্সিটি সেটা একটা নোডিউল অথবা ম্যাস এবং সারাউন্ডিং গ্রাউন্ড গ্লাস অপাসিটি সেটা হেমোরেজ অথবা ইনফিল্ট্রেশন থেকে হতে পারে। জাস্ট আমরা দেখলাম, হ্যালোটা দেখলাম, এবং আমাদের কোভিড-19 এর জন্য রিভার্স হ্যালোটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা প্লেন এক্সরে দেখতে পাচ্ছি। এখানে রেটিকুলার অপাসিটিস দেখতে পাচ্ছি, রেটিকুলো নোডিউলার অথবা কিছুটা মিলিয়ারের মতো লাগতেছে। সিটি করলে আমরা যদি দেখি এটা, এখানে আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটির মাঝে মাঝে সেপ্টাল থিকেনিং, ইন্টার অ্যান্ড ইন্ট্রালোবিউলার সেপ্টাম গুলো থিকেনিং দেখতে পাচ্ছি। এটা অ্যালভিওলার প্রোটিনোসিস এর একটা কেস। এখানে জাস্ট ক্রেজি পেভিংটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এই কারণেই ছবিটা রাখা হচ্ছে। ক্রেজি পেভিংটা মেঝেতে মোজাইক করার মতো একটা অবস্থা, অথবা টাইলস এর একটা স্পেশাল প্যাটার্ন, যেখানে সরাসরি চারকোনা টাইলস ব্যবহার না করে বিভিন্ন শেপের টাইলস ব্যবহার করা হয় এবং এরকম অ্যাপিয়ারেন্সই হয়, যেটা এটা হচ্ছে অ্যালভিওলার প্রোটিনোসিস। কিন্তু আমাদের কোভিড-19 ক্ষেত্রেও এরকম আসতে পারে, তবে ডিস্ট্রিবিউশনটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পেরিফেরাল বেসাল ডিস্ট্রিবিউশনে থাকে বেশি। এখন যেহেতু লাং ইন্টারস্টিশিয়ামের ভেতরে এখানে প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পেলাম যে গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে ইন্টার বা ইন্টার ইন্টার এবং ইন্ট্রালোবুলার সেপ্টাল থিকেনিংটা পাওয়া যায়। সো ইন্টারস্টিশিয়াল প্যাথোলজি আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হিসেবে আসতে পারে। যেমন নর্মালি আমরা যে বাম পাশের ছবিটা দেখতে পাচ্ছি, আমরা জানি যে এয়ারের ভেতর দিয়ে আল্ট্রাসাউন্ডটা আমরা নর্মালি ইনসোনেট করতে পারি না, বা আল্ট্রাসাউন্ড বিমটা পাস করতে পারে না। এখানে ম্যাক্সিমাম অংশটাই রিফ্লেক্ট হয়ে যায় এবং এই একটা রিফ্লেকটিভ ইন্টারফেসের মধ্যে বারবার আল্ট্রাসাউন্ডটা রিফ্লেকশন হয়ে যাওয়ার কারণে এটা পরবর্তীতে আহ, একটা নির্দিষ্ট ইন্টারভালে একটা ট্রান্সভার্স ব্যান্ড হিসেবে পাওয়া যায় এবং ব্যান্ডটা আস্তে আস্তে ফেইন্ট হতে থাকে, যেটাকে আমরা এ লাইন বলি। আল্ট্রাসাউন্ডের এ লাইন এটা হচ্ছে একটা নর্মাল লাং ফাইন্ডিং। তার মানে আমাদের এখানে কিন্তু আমরা আর পেছনের কোনো অংশ দেখতে পাচ্ছি না, এটাই স্বাভাবিক নর্মাল লাংসের জন্য। কিন্তু যখন এর ভেতরে ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমে বা ইন্টারস্টিশিয়াল থিকেনিং হয়, তখন এই এ লাইনটা বি লাইন দিয়ে রিপ্লেস হয়। এটা গুরুত্বপূর্ণ। বি লাইনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এটাও মোটামুটি এক ধরনের রিভার্বেশন আর্টিফ্যাক্টের কারণেই হয়, কিন্তু এটার ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা ভার্টিক্যাল এবং এটা একেবারে একটা ফিল্ডের আহ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আমরা যে আল্ট্রাসাউন্ডের ইমেজের যে ফিল্ডটা দেখতে পাই একেবারে নিচ পর্যন্ত যাবে। কিছু কিছু বি লাইনের মতোই, কিন্তু দেখা যাচ্ছে খুব শর্ট, সামান্য জায়গা গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ওইটা সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্ট তখনই হবে বি লাইন যখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্তই এক্সটেন্ড হবে এবং মিনিমাম দুইটা একটা ইন্টারকোস্টাল স্পেসে মিনিমাম দুইটা বি লাইন থাকতে হবে, তখন এটা সিগনিফিকেন্ট। এবং এই ফাইন্ডিংটা আমরা কোভিড-19 এর পেশেন্টদের ক্ষেত্রে পেতে পারি। ইভেন নিউমোনিয়া, তারপরে পালমোনারি ইডেমা, এগুলোতে যেহেতু সেপ্টাল থিকেনিং হতে পারে, একই ফাইন্ডিং পাওয়া যেতে পারে। এবং আমরা সিটিতে যে সাবপ্লুরাল কনসলিডেশন দেখলাম,
সেটা আমরা সাবপ্লুরাল রিজনে কনসলিডেশনটা এই আল্ট্রাসাউন্ডে কোভিড-19 এর ক্ষেত্রে পেতে পারি। কিন্তু কনসলিডেশন যদি সাবপ্লুরাল না হয়, ভেতরের দিকে যদি হয়, তাহলে কিন্তু পাওয়া যাবে না, কারণ ওই জায়গার এয়ারটা আলটিমেটলি এই লাইনই প্রডিউস করবে। এবং যদি আমরা ফলো আপ দেই একটা কোভিড-19 এর পেশেন্টের আল্ট্রাসাউন্ডে যদি ফলো আপ দিই, সেক্ষেত্রে আমাদের বি লাইনটা আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে এ লাইন দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ যে প্রগনোসিসটা ভালো হচ্ছে। এখন আমরা যদি একটু কোভিড এর টেম্পোরাল চেঞ্জটা দেখি, সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা তৈরি হয় সবার প্রথমে। এরপরে আস্তে আস্তে 5 থেকে 8 দিনের বেলায় এর ক্রেজি পেভিং যেটা আমরা দেখলাম, গ্রাউন্ড গ্লাসের মধ্যে যে সেপ্টাল থিকেনিংটা সেটা চলে আসে। এরপরে যেটা পিক স্টেজ মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত থাকে, এখানে কনসলিডেশন চলে আসে এবং তারপরে আস্তে আস্তে এটা রিজলভ হয়। তার মানে আর্লি স্টেজ, প্রোগ্রেসিভ স্টেজ, পিক স্টেজ 1.5-2 সপ্তাহ, এবং আস্তে আস্তে এটা রিজলিউশন হয়। এখন কোরঅ্যাডস কোভিড-19 রিপোর্টিং এন্ড ডাটা সিস্টেম, এটা ওই সময় আসছে 2021-এ। আমরা যদি এখানে কোরঅ্যাডস স্কোরটা দেখি 1 2 3 4 5 6, এখানে কোভিড-19 ইনফেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু সিটি ফাইন্ডিং থেকে সেইটা এস্টিমেট করা হয়। যেমন যদি একটা সিটিতে নন ইনফেকশাস কোনো অ্যাবনর্মালিটিস থাকে অথবা যদি নর্মাল থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে 1 বলবো এবং সেটা হবে ভেরি লো সাসপিশন অথবা নো সাসপিশন। যেমন হার্ট ফেলোরের যেগুলো ফাইন্ডিং, তারপরে আইএলডি ইউআইপি যে স্পেশাল ফাইন্ডিং, ম্যালিগনেন্সির একটা ফাইন্ডিং, তখন কিন্তু আমরা কোভিড-19 এর কথা চিন্তাই করব না। সেরকম একটা কন্ডিশনে সেটা কোভিড এর কোনো সম্ভাবনা নাই অথবা ভেরি লো সাসপিশন থাকবে। এরপরে যেটা হতে পারে যে ইনফেকশন মনে হচ্ছে, কিন্তু কোভিড-19 ছাড়া যে ইনফেকশন গুলো হয় সেরকম ইনফেকশন। এরপরে যেটা আমরা যদি দেখি, আস্তে আস্তে কোভিড-19 এর দিকে সম্ভাবনাটা বাড়বে এবং সবচেয়ে টিপিক্যাল যখন কোভিড-19 এর ফিচার থাকবে, তখন এটা আমরা কোরঅ্যাড 5 বলবো। কোরঅ্যাড 5 একেবারে টিপিক্যাল যে ফিচার আমরা যেটা দেখলাম, যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি যেটা বাইল্যাটারাল, পেরিফেরাল, সাবপ্লুরাল লোকেশনে থাকবে, বেজাল প্রিডোমিনেন্স থাকবে, রেটিকুলার অপাসিটি আসতে পারে, কনসলিডেশন আসতে পারে, এবং সিটিতে আমরা যেটা দেখলাম ক্রেজি পেভিং চলে আসে, রিভার্স হ্যালোসাইন চলে আসতে পারে। এগুলো একেবারে টিপিক্যাল ফিচার যদি থাকে, এবং ফাইনালি যদি কোনো কারণে পিসিআর পজিটিভ থাকে, সেক্ষেত্রে এটা কোরঅ্যাডস 6 হয়ে যাবে। এটাও সম্ভবত একবার আসছে কোরঅ্যাড ওই সময়। তবে আমরা যখন ওই সময় যখন রিপোর্ট করতাম, তখন সিটিতে একটা সিভিয়ারিটি স্কোরিং করা হতো। এই স্কোরিংটা একটু গুরুত্বপূর্ণ, জাস্ট এখনকার জন্য গুরুত্বপূর্ণ না, তবে আমরা জাস্ট একটু দেখে রাখি, এটা হয়তো পরবর্তীতে অন্য সময় কাজে লাগতেও পারে। সেটা হচ্ছে যে আমাদের লাংসের কতটুকু ইনভলভমেন্ট হচ্ছে সেটা এখানে স্কোরিং করা হয়। 5টা লোব আলাদা আলাদা ভাবে এখানে হিসাব করা হয়। যদি এক একটা লোবের ইনভলভমেন্ট যদি 5% এর কম হয়, তাহলে এটাকে স্কোর 1 দেওয়া হয়, এবং যদি 5 থেকে 25% হয় সেটা 2, 26 থেকে 49 সেটা 3, 50 to 75 4, এবং 75% এর বেশি যদি হয় এটা 5। এখন এক একটা লোবের জন্য 5 যদি হয়, তাহলে টোটাল 5টা লোবের জন্য স্কোর হবে 25। সো স্কোরটা আসতে পারে 0 থেকে 25। যদি কোনো ইনভলভমেন্ট না থাকে সেটা 0 হবে। এখন 0 থেকে 25 স্কোর থাকবে। এই স্কোরের উপর ভিত্তি করে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা সিভিয়ারিটি স্কোর হবে। 8-এর নিচে থাকলে মাইল্ড, 9 থেকে 15 থাকলে মডারেট, এবং যদি 15-র বেশি ইনভলভমেন্ট থাকে, সরি, স্কোরটা যদি 15-র বেশি হয়, সেক্ষেত্রে এটা সিভিয়ার হবে। এখন এই আমাদের যে টোটাল স্কোর, এই স্কোরটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা বলতে পারবো যে লাংসের কত পার্সেন্ট ইনভলভমেন্ট আছে।
এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। একটা একটা হচ্ছে স্কোর আমরা করব, কত পার্সেন্ট ইনভলভমেন্ট আছে লোবে, সেই স্কোর গুলোকে আমরা যোগ করব, যোগ করে টোটাল স্কোর থেকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার বলতে পারবো, এবং টোটাল স্কোরকে আবার 4 দিয়ে গুণ করলে আমরা ওভারঅল লাংসের কত পার্সেন্ট ইনভলভমেন্ট আছে সেটা বলতে পারবো। এটা হচ্ছে সিটি সিভিয়ারিটি আসসালামু স্কোর। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, স্কোর আর ইনভলভমেন্টের বিষয়টা বুঝি নাই যে ধরেন একটা লোভে যদি লেস দেন 5% ইনভলভ থাকে তাহলে 1, তারপর যে 2 যেটা এই যে 5 থেকে 25% এই জিনিসটা বুঝি নাই ভাইয়া, আবার 26 থেকে 49% এর জন্য 3 এটা বুঝতে পারিনি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমি এটা একটু সাবজেক্টিভ ভেরিয়েশন হবে। আমাদেরকে প্রত্যেকটা লোব সিটি সেকশন থেকে প্রত্যেকটা লোব আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। রাইট সাইডে 3টা, লেফট সাইডে 2টা, টোটাল 5টা লোব। এখন আমি প্রত্যেকটা লোব আলাদা আলাদা ভাবে চিন্তা করব। যেমন রাইট আপার লোবে হয়তো 5 থেকে 25% এর মতো আমি অ্যাজিউম করতেছি যে 5 থেকে 25 এর মতো ইনভলভমেন্ট আছে, তখন আমি ওটার স্কোর দিলাম 2। আবার লোয়ার লোবে দেখতে পাচ্ছি যে ওটা, যেহেতু আমরা জানি লোয়ারে প্রিডমিনেন্স থাকে, দেখা যাচ্ছে যে ওটা 50 to 75% এর মতো মনে হচ্ছে, তখন ওটার স্কোর হবে 4। সো রাইট লাংসের স্কোর হলো 4 আর 2 এ 6। আবার লেফট লাংসে দেখা যাচ্ছে আহ সরি, আবার মিডল লোব যদি রাইট থাকে, মিডল লোবে দেখা যাচ্ছে যে 26 থেকে 49%, তখন ওটার স্কোর 3। এখানে 6 আর 3 9 হয়ে গেল রাইট লাংসে। আবার লেফট লাং এর আপার লোবে যদি থাকে 5 থেকে 25 এর মতো, তাহলে আবার ওটাতে স্কোর 2। আবার যদি লোয়ার লোবে থাকে 50 to 75, তাহলে 4 6। তখন দেখা যাচ্ছে যে 6 আর 9 15, আমার স্কোর হয়ে গেল 15, টোটাল স্কোর হলো 15। তখন আমি বলতে পারবো যে এটা মডারেট সিভিয়ারিটি, হলো মডারেট সিভিয়ারিটি। এবং এই টোটাল স্কোরকে যদি আমি 4 দিয়ে গুণন করি, যেহেতু আমার আহ, সর্বোচ্চ স্কোর হচ্ছে 25, তার মানে 100 বানানোর জন্য আমার 4 দিয়ে গুণ করতে হবে। এখন এই 15 স্কোরটাকে যদি আমি 4 দিয়ে গুণন করি, তাহলে 60%। তার মানে আমি বলতে পারবো যে আমার ওভারঅল দুইটা লাং মিলে 60%-এর মতো ইনভলভমেন্ট আছে। প্রত্যেকটা লোবের হিসাব আলাদা আলাদা করে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? থ্যাংক ইউ ভাইয়া। ওকে। এখন সিটি সিভিয়ারিটি স্কোরটা আমরা দেখলাম, ওই সময় কিন্তু রিপোর্টে এটা লেখা হতো যে কত স্কোরটা কত এবং কত পার্সেন্ট ইনভলভমেন্ট, এবং পেশেন্টরাও এটা বলতো যে তার লাংসের পেশেন্ট অ্যাটেন্ডেন্টরা বলতো যে 80% ইনভলভ হয়ে গেছে, এরকম সেরকম ভাবে বলতো। সেটাই হচ্ছে এইটা, যেহেতু স্কোরটা লেখা থাকতো, পার্সেন্টেজটা লেখা থাকতো। সো এটা আহ, আহ, অন্য ডিজিজের ক্ষেত্রে ইউজ হয় কিনা জানি না, ওই সময়ে আমরা নিজেরাও দুই একটা রিপোর্ট করছি এইভাবে। এছাড়াও আমাদের এখানে কিছু কমপ্লিকেশন আছে, যেমন হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, রেনাল, হেপাটোবিলিয়ারি, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে। এগুলো এই মুহূর্তের জন্য আসলে ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট বেসিকটা দেখলাম। এরপরে আমরা অ্যাকচুয়ালি যে ফিল্মটা দেখতে পাচ্ছি, এটা দেখা যাচ্ছে যে আপার এবং মিড জোন দুইটা লাংসেরই প্যাচি অপাসিটিস দেখতে পাচ্ছি, কিছুটা ক্যাভিটেশনের মতো লাগতেছে। সিটি যদি করি তাহলে আমরা এর ভিতরে ক্যাভিটেশনটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি, এটা টিউবারকুলোসিস। কিন্তু যদি আমরা আহ, এই ফিল্মটা দেখি, মোটামুটি একই, ক্যাভিটেশন আছে কিছু, কনসোলিডেশনের মতো লাগছে, প্যাচি অপাসিটি আছে, আপার আপার প্রিডোমিনেন্স আছে টিউবারকুলার লেশনের মতোই। সিটি যদি দেখি এরকম, ওটা একই কেস না, আলাদা আলাদা কেস। এখানে আমরা কনসলিডেশন দেখতে পাচ্ছি, ফাইব্রোটিক স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, ব্রোঙ্কিয়েক্টাসিস দেখতে পাচ্ছি, ক্যাভিটেশন তো আছে। এখন আমাদের এই টপিকটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজটা বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আসতে পারে, নন স্পেসিফিক থেকে নোডিউল, কনসলিডেশন, ক্যাভিটেশন, ডিসিমিনেটেড ফর্ম সবই আসতে পারে। সো মানে এক্স রে বা সিটি দেখে একেবারে ফাঙ্গাল ইনফেকশন আমরা কখনো বলি না। তারপরেও যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের এখানে ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ, এটা অথবা মিউকরমাইকোসিস অফ দ্য লাং, এটা পরীক্ষায় আসছে।
এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ অথবা মিউকরমাইকোসিস, এটা খুব ইনভেসিভ একটা ফর্ম এবং এটা র্যাপিডলি প্রোগ্রেস করে। আহ, এখানে সয়েল, ডাস্ট, এয়ার থেকে এটা ইনফেকশনটা হয় এবং ন্যাজাল ক্যাভিটি, সাইনাস, ওরাল ক্যাভিটি, অরবিট এবং আলটিমেটলি এটা স্কাল বেজ হয়ে ব্রেইন সব জায়গায় ছড়ায় যেতে পারে। এই জন্য এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসছে একবার। রিস্ক ফ্যাক্টর আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস, তারপরে কর্টিকোস্টেরয়েড, যদি কোনো ট্রান্সপ্লান্টেশন থাকে, বার্নের পেশেন্ট, এদের ক্ষেত্রে যেহেতু ইমিউনো কম্প্রোমাইজেশন থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এরকমটা হওয়ার সম্ভাবনা বেশি, অন্যদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। এখন এই ফাঙ্গাল ডিজিজটা আবার পেরিনিউরাল এবং পেরিভাস্কুলার যে রুট আছে, এই রুট দিয়ে ডিসেমিনেশন হয়। আহ, এখানে আবার ব্লাড ভেসেল গুলো ইনভেশন হয়। ব্লাড ভেসেল ইনভেশন হওয়ার কারণে ব্লাড ভেসেলের ভেতরে থ্রোম্বাস ফর্মেশন হয় এবং ব্লাড সাপ্লাইটা ডিস্টাল পার্টে যেহেতু হ্যাম্পার্ড হবে, সেক্ষেত্রে এখানে ইনফ্রাক্ট ফর্মেশন হতে পারে। এবং পেরিনিউরাল, পেরিভাস্কুলার রুট ব্যবহার করে এগুলো বিভিন্ন জায়গায় এক্সটেনশন হতে পারে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রেও সিটিতে গ্রাউন্ড গ্লাস অপাসিটি আসতে পারে, রিভার্স হ্যালো। আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি সারাউন্ডেড বাই কনসলিডেশন, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। আমরা যেটা বলছিলাম কোভিড-19-এও থাকতে পারে, তবে মেইনলি এই মিউকরমাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস এগুলোর ক্ষেত্রেই এটা বেশি স্পেসিফিক ফাইন্ডিং। এখন আমরা যেটা দেখলাম এটা রিভার্স হ্যালো। এখন যদি কোনো কারণে রিভার্স হ্যালো সাইন আসেই, যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড গ্লাস অপাসিটির চারিদিকে একটা থিক কনসলিডেশন এরিয়া আছে, কিন্তু এর গ্রাউন্ড গ্লাস অপাসিটির ভিতরে আবার আমরা দেখতে পাচ্ছি যে ইরেগুলার ইন্টারসেক্টিং কিছু এরিয়া দেখতে পাচ্ছি। গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা একেবারে সুন্দর গ্রাউন্ড গ্লাস অপাসিটি না। যদি এরকম থাকে, এটা আবার বার্ড নেস্ট সাইন বলে এটাকে। এটা আবার মিউকরমাইকোসিস বা ফাঙ্গাল ডিজিজের জন্য গুরুত্বপূর্ণ। দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি। তো নতুন টার্মটা হচ্ছে বার্ড নেস্ট সাইন, যেটা রিভার্সালোর মতোই, কিন্তু গ্রাউন্ড গ্লাস অপাসিটির ভিতরে আবার ইন্টারসেক্টিং কিছু ডেনসিটিস থাকবে। এখানে দেখতে পাচ্ছি এটা এটা কিছুটা রিভার্সালো, আর এটা বার্ড নেস্ট সাইনের মতো আছে। এখন এটা আমরা বললাম যে এই মিউকরমাইকোসিসটা খুব ইনভেসিভ এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ। এটা বিভিন্ন জায়গায় এক্সটেনশন হয় এবং এক্সটেনশনটা নেজাল ক্যাভিটি, অরবিট, ব্রেইন বিভিন্ন দিকে হতে পারে। এখন এখানে একটা টার্ম আছে রাইনো অরবিটো সেরেব্রাল মিউকরমাইকোসিস। এটা একটু মনে রাখতে হবে, কারণ যেহেতু এটা বিভিন্ন দিকে ছড়ায়। যদি লিমিটেড থাকে নেজাল মিউকোসাতে, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি নেজাল মিউকোসাতে কিছু অ্যাবনর্মালিটি, সাইনাসের ভিতরে কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছি। আহ সেক্ষেত্রে যদি নেজাল মিউকোসাতে একেবারে মানে লিমিটেড থাকে, সেক্ষেত্রে স্টেজ 1। যদি পিএনএস এ যায় মিউকোসা থেকে পিএনএস, তাহলে স্টেজ 2। যদি অরবিট পর্যন্ত যায় স্টেজ 3, এবং যদি একেবারে ব্রেনে বা নার্ভাস সিস্টেমে চলে যায় তাহলে স্টেজ 4। সো এইটা গুরুত্বপূর্ণ এটার ক্ষেত্রে যে মিউকরমাইকোসিস এটা হাইলি ইনভেসিভ এবং র্যাপিডলি প্রোগ্রেসিভ। সো এটা বিভিন্ন দিকে ছড়ায়, এটা মাথায় রাখতে হবে, এবং যদি আসে তাহলে এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে যে এটা বিভিন্ন দিকে এক্সটেনশন হতে পারে। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট কন্ট্রাস্ট একটা স্ক্যান। এখানে নেজাল মিউকোসার একটা অনেকগুলো পার্ট ইনহেন্স করছে, কিন্তু একটা পার্ট, যে রাইট ইনফিরিয়র টার্বিনেটটা, এটা একটু সোলেন মনে হচ্ছে এবং এটা ইনহেন্সমেন্ট হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার, যেটা হলো ব্ল্যাক টার্বিনেট সাইন্স। ব্ল্যাক টার্বিনেট সাইনটা একটু মাথায় রাখতে হবে এই কারণে যে আমরা যেটা বলছি যে এটার ক্ষেত্রে অ্যানজিও ইনভেশন হয় অথবা ভেসেলের ভেতরে এটা ইনভেট করে, এবং ভেসেলের ভেতরে
এটা থ্রোম্বাস ফর্মেশন করে। আলটিমেটলি থ্রোম্বাস ফর্মেশন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই ঘটনা ঘটবে সেখানে ইনফার্ক্ট হয়ে যাবে। এখন যদি এখানে ইনফার্ক্ট হয়েই যায় সেক্ষেত্রে এটা পোস্ট কন্ট্রাস্টে ইনহ্যান্সমেন্ট হবে না এবং এটা আমরা ব্ল্যাক এরিয়া হিসেবে দেখতে পারবো। আলটিমেটলি এই কারণে এটার নামটা ব্ল্যাক টার্বিনেট সাইন হচ্ছে। এবং নর্মালি যে ফাঙ্গাল ইনফেকশন গুলো আছে, যদি আমরা সিটিতে বলি, ফাঙ্গাল ইনফেকশন গুলোতে সিটি ফাইন্ডিংস এর মধ্যে আমরা একটু সফট টিস্যু যেটা পাই তার ভেতরে হাইপার ডেন্স এরিয়াস পাই। এটার কারণ হচ্ছে কিছু হেভি মেটাল এর ভেতরে ডিপোজিশন হয় এবং এই হেভি মেটালের কারণে আবার T2 ওয়েটেড ইমেজেও হাইপো ইন্টেন্স সিগন্যাল চেঞ্জ পাওয়া যায় এমআরআই তে। পোস্ট কন্ট্রাস্ট স্ক্যানে যদি এরকম ইনফ্রাকশন থাকে তাহলে তো একটা ফাইন্ডিং আছেই। আর সব সময় যে খুব সিগনিফিকেন্ট ইনহ্যান্সমেন্ট হবে তাও না, ইনহ্যান্সমেন্ট নাও হতেও পারে, তবে যদি ইনফার্ক্ট থাকে সারাউন্ডিং এর চাইতে অবশ্যই আমরা সেটাকে ব্ল্যাক দেখতে পারবো। এর সাথে আমাদের কমপ্লিকেশন এটার ক্ষেত্রে হতে পারে বোন ইরোশন, হতে পারে সেরেব্রাইটিস, সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস, সেরেব্রাল অ্যাবসেস, ব্রেনে ইনফার্ক্ট হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। এখন এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। আমরা মিউকরমাইকোসিস দেখলাম, অ্যাসপারজিলোসিস এগুলো কিছুটা একই ফাইন্ডিং। এটা আমরা হ্যালো সাইন দেখতে পাচ্ছি, মাঝখানে কনসোলিডেশন, চারিদিকে আহ কিছুটা গ্রাউন্ড গ্লাস অপাসিটি দেখতে পাচ্ছি। এখন যদি ফাঙ্গাল ডিজিজ দুইটাই, এখন মিউকরমাইকোসিস বেশি সন্দেহজনক হবে যদি এখানে বার্ড নেস্ট সাইনটা থাকে, যেটা আমরা দেখলাম। বার্ড নেস্ট সাইনটা থাকলে আমাদের মিউকরমাইকোসিস এর পক্ষে বেশি থাকবে। যে এরকম নোডিউল গুলো ফরমেশন হচ্ছে, এখানে যেমন দুইটা দেখতে পাচ্ছি, এরকম নোডিউল যদি অনেক বেশি হয়, বিশেষ করে 10-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে এটা মিউকরমাইকোসিস এর পক্ষে বেশি যাবে, কারণ আমরা জানি যে মিউকরমাইকোসিসটা অনেক বেশি ইনভেসিভ এবং প্রোগ্রেসিভ। এর সাথে প্লুরাল ইফিউশন, যদি এর সাথে সাইনোসাইটিস থাকে, সেক্ষেত্রে আমাদের মিউকরমাইকোসিস এর সম্ভাবনাটা বেশি থাকবে। তবে ডিফারেন্সিয়াল কিন্তু দুটাই থাকবে। এবং অ্যাসপারজিলোমার কিছু ফিল্ম স্যারদের কাছে আছে, যেটা হচ্ছে যখন এটা রিজলভিং স্টেজে থাকে তখন এর ভেতরে একটা ফাঙ্গাল বল তৈরি হয়, যেটা একটা ক্যাভিটি ডিপেন্ডেন্ট পার্টে থাকে। এটা আমরা যদি কাছে থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নোডিউলের মতো, কিন্তু উপরের দিকে নন ডিপেন্ডেন্ট পার্টে আমরা একটা এয়ার ক্রিসেন্ট সাইন দেখতে পাচ্ছি। ক্রিসেন্ট শেপ রেডিওলুসেন্সি দেখতে পাচ্ছি, যেটা এয়ার ক্রিসেন্ট সাইন। এটা স্পারজিলোমার জন্য খুব স্পেসিফিক একটা সাইন, ফাঙ্গাল বল ডিপেন্ডেন্ট পার্টে। এটা সিটি কার্টেও একই কাহিনী আমরা দেখতে পাচ্ছি। নন ডিপেন্ডেন্ট পার্টে আমরা এয়ার ক্রিসেন্ট সাইনটা পাবো। এখানেও একই, এটাও একই, নন ডিপেন্ডেন্ট পার্টে। অনেক সময় আমাদের পজিশন চেঞ্জ করেও দেখা যেতে পারে, যেমন এই কেসটাতে যদি আমি পেশেন্টের পজিশন চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছি যে ফাঙ্গাল বলটা সরে যাচ্ছে। এটা একটা আমাদের কনফার্মেটরি হতে পারে, আমরা পজিশন চেঞ্জ করে যদি দেখি যে এটা মুভ করে কিনা। এরপরে একটা প্রশ্ন অনেক আগে আসছে, যেটা মেলিওইডোসিস অথবা হুইটমোর ডিজিজ। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা যে ফিল্মটা দেখতে পাচ্ছি এখানে কনসলিডেশন, তারপরে ক্যাভিটেশন, কিছু নোডিউল, আর আলটিমেটলি সবকিছুই আছে। কিন্তু ম্যালিওইডোসিস একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, যেটা একটা মাল্টি সিস্টেম ইনফেকশন। এখানে মনে রাখতে হবে আগেটার মতো কিছুটা মাল্টি সিস্টেম ইনফেকশন হয় এখানে, এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটাও সয়েল অথবা ওয়াটার থেকেই হয়। আহ এটার অর্গানিজমের নাম হচ্ছে বার্কলডেরিয়া সিউডোমেলাই। এই অর্গানিজমটা দিয়ে ইনফেকশনটা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এটা হলো মাল্টি সিস্টেম ইনফেকশন। তার মানে এখানে চেস্টের সাথে অন্যান্য অর্গানও ইনফেকশন এফেক্টেড থাকবে।
যেমন যদি ক্লিনিক্যাল ফিচার চিন্তা করি, চেস্ট পেইন, বোন যদি এফেক্টেড হয় বোন পেইন হবে, স্কিন এফেক্টেড হতে পারে, বিভিন্ন জায়গায় মেটাস্ট্যাটিক অ্যাবসেস ফর্মেশন হতে পারে। লাংসের কথা যদি আমরা চিন্তা করি, এখানে নোডিউল, বিভিন্ন সাইজের নোডিউল ফর্মেশন হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ক্যাভিটেশন হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, আপার লোবে একটু প্রিডমিনেন্স দেখা যাচ্ছে, এবং এটার কমপ্লিকেশন হিসেবে নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স এগুলো চলে আসতে পারে। তবে এটাও ডিসিমিনেশন হয়, এটা এই ইনফেকশনটা সেরেব্রাইটিস হতে পারে, এনসেফালাইটিস হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, ডুরাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, হেড নেকে যদি চিন্তা করি প্যারোটাইটিস হতে পারে, সেখানেও অ্যাবসেস ফর্মেশন হতে পারে, লিভার স্প্লিন এগুলোতেও অ্যাবসেস ফর্মেশন হতে পারে। এখানে সিটি কার্টে আমরা কনসলিডেশন ক্যাভিটেশন দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যাবে যে শুধু লিম্ফ নোড, এটা একটা কেস, শুধু লিম্ফ্যাডিনোপ্যাথি আছে এখানে সুপ্রাহাইলার রিজিয়নে, এবং এই লিম্ফ্যাডিনোপ্যাথি বা লিম্ফ নোড থেকে বায়োপসি করে দেখা গেছে যে এটা ম্যালিওডিসিসের একটা কেস, যদিও লাংসে সেরকম কিছু নাই। গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে যেহেতু এটা বিভিন্ন জায়গায় ইনফেকশন হয় মাল্টি সিস্টেম, এটা লিভারে অ্যাবসেস ফর্মেশন করে, এবং এটা হানিকম টাইপের একটা অ্যাবসেস ফর্মেশন করে, আমরা ছোট ছোট ক্যাভিটির মতো দেখতে পাচ্ছি। এবং এটা স্প্লিনেও অ্যাবসেস ফর্মেশন করতে পারে, একই হানিকম ছোট 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 অনেকগুলো অ্যাবসেস, মানে ডিসিমিনেশন হয়ে যাচ্ছে। এবং ব্রেইনেও একই, আমরা যদি দেখি এখানে ফ্লেয়ারে একটা সিগন্যাল চেঞ্জ পাচ্ছি, ডিডাব্লিউআই তে একটা রেস্ট্রিক্টেড পার্ট পাচ্ছি, কারেসপন্ডিং এডিসি তে লো সিগন্যাল ইন্টেন্সিটি পাচ্ছি, পোস্ট কন্ট্রাস্টে মার্জিনাল বা রিং টাইপের একটু ইনহ্যান্সমেন্ট মনে হচ্ছে। এটা অ্যাবসেস ফর্মেশন হয়েছে, এটাও ম্যালিওডিসিসেরই একটা কমপ্লিকেশন বা ম্যালিওডিসিসের একটা ফিচার। ম্যালিওডিসিসের ক্ষেত্রে আমাদেরকে লাংসটা 1 নম্বর, সাথে আমাদেরকে অন্যান্য বিভিন্ন সিস্টেম যেমন সিএনএস, তারপরে হেড নেকে প্যারোটাইটিস, অ্যাবডোমেনের মধ্যে লিভার স্প্লিন, এগুলো সম্পর্কে 2-1টা করে কথা অবশ্যই বলতে হবে যদি পরীক্ষায় আসে। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে আমরা একটু দেখে নিই। ম্যাকলিওড সিনড্রোম, এই চেস্ট এক্সরে যেটা দেখতে পাচ্ছি এখানে দেখে খুব বেশি ডিফারেন্স মনে হচ্ছে না। তবে যদি আমরা সিটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইট লাংসের ভলিউমটা কম্পারেটিভলি ছোট আছে। আবার এটার মধ্যে যদি আমি ভাস্কুলার মার্কিং গুলো দেখি, ভাস্কুলার মার্কিং অনেক কম, তার মানে ওভারঅল রাইট লাংসের ডেন্সিটিটা কম আছে। এখন এইটা যখন হয় একটা হাইপার ট্রান্সরেডিয়েন্ট স্মল হেমিথোরাক্স, ইউনিল্যাটারাল সাধারণত হয়, বাইল্যাটারালও হতে পারে, তবে বাইল্যাটারাল হলে ইনভলভমেন্টটা অ্যাসিমেট্রিক্যাল হয়, কোনো দিকে বেশি কোনো দিকে কম, আলটিমেটলি এক সাইডের সাথে আরেক সাইডের একটা পার্থক্য থাকবে, যেমন ভাস্কুলার মার্কিংটা। এটা চাইল্ডহুড ভাইরাল ইনফেকশন থেকে ব্রঙ্কিওলাইটিস হয়ে স্মল এয়ারওয়ে গুলো অবস্ট্রাকশন হয়, এবং আস্তে আস্তে এটা কোলাটারাল কিছু এয়ার সাপ্লাই দেয় ডিস্টাল পার্টটা, এবং পরবর্তীতে এখানকার ভাস্কুলার সাপ্লাইও কমে যায়। আলটিমেটলি এই লাংটা হাইপার ট্রান্সরেডিয়েন্ট হয় এবং ভাস্কুলার মার্কিংটা কম থাকে এবং লাংটা ছোট থাকে। কনজেনিটাল ওভার ইনফ্লেশন বা ইমফাইসেমা যেটা ছিল, সেটা বাচ্চাদের একটা ডিজিজ। সেটার ক্ষেত্রে যেই পার্টটা এফেক্টেড হইতো ওইটার এয়ারওয়েতে একটা অ্যাবনর্মালিটি হতো, সেখান থেকে বল ভালভ মেকানিজমের মাধ্যমে ওই জায়গাটাতে এয়ারটা ট্র্যাপিং হতো, এবং ওই যেই পার্টটা এফেক্টেড পার্টটা আনএফেক্টেড পার্টের চেয়ে সাইজে বড় হতো, মানে মেডিসিনামটা শিফট হতো সেক্ষেত্রে অপোজিট দিকে। এটা সিএলও বা সিএলই, এটার ক্ষেত্রে পার্থক্য এটাই। এটার ক্ষেত্রে ম্যাকলিওড সিনড্রোমে যে পার্টটা এফেক্টেড সেই পার্টটা ছোট হয়ে যায়, আর সিএলও তে যে পার্টটা এফেক্টেড এটা হচ্ছে বড় হয়, এবং মেডিসিনামটা অথবা লাংটা অপোজিট দিকে হার্নিয়েশন হতে পারে। এটার ক্ষেত্রে যদি দেখি আমরা ব্লাড ভেসেল গুলো এখানে ভালোভাবে দেখতে পারতেছি সফট টিস্যুতে,
ভেসেল ভাস্কুলার মার্কিংটা লেফট সাইডে আছে, কিন্তু এই সাইডে বলতে গেলে দেখাই যাচ্ছে না। এটাও একই অবস্থা, একই কেস, সরি আরেকটা কেস, একই ডিজিজ, ম্যাকলিফ সিনড্রোম। প্লেন এক্সরেতে আমরা আহ, খুব বেশি কিছুই পাচ্ছি না, কিন্তু সিটি যদি করি তাহলে দেখতে পাচ্ছি এবার ঘটনাটা অপোজিট দিকে, লেফট লাংসে যদি দেখি একটু ডেনসিটি এটা চেয়ে কম আছে এবং ভাস্কুলার মার্কিংটা কম্পারেটিভলি অনেক কম, কিছু ব্রোনকিওস্টেটিক চেঞ্জ আছে, এবং এইটা যেহেতু এই লাংটা আবার ভলিউমটা কিছুটা কম আছে, সো এটা হাইপার ট্রান্সরেডিয়েন্ট স্মল হেমিথোরাক্সের একটা গুরুত্বপূর্ণ কজ হতে পারে ম্যাকলিওর সিনড্রোম। জাস্ট এতটুকু আমরা দেখলাম। ওকে, আমার ডিসকাশন আজকে এতটুকুই। আপনারা কেউ যদি কিছু অ্যাড করতে চান। আমাদের আজকের ডিসকাশন মেইনলি ছিল কোভিড-19, যেখানে কিছু টিপিক্যাল ফিচার ছিল, যেটা গ্রাউন্ড গ্লাস অপাসিটি, পেরিফেরাল বেসাল প্রিডমিনেন্স, বাইল্যাটারাল খুব বেশি, ক্রেজি পেভিং একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, রিভার্সাল একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। সেটা থেকে আমরা কোরেটসটা একটু দেখছি, যেটা একেবারে টিপিক্যাল কোভিড-19 এর ফাইন্ডিং যখন থাকে তখন আমাদের সাসপিশন লেভেল অনেক বেশি থাকে এবং সেটার স্কোর হয় 5, এবং যদি পিসিআর করাই থাকে এটার সাথে, পিসিআর পজিটিভ যদি হয় সেক্ষেত্রে কোরেট 6 হয়ে যায়। সিটি সিভিয়ারিটি স্কোরটা একটু দেখছি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ব্ল্যাক ফাঙ্গাল ডিজিজ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের ভাইবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট হওয়ার কথা না। এখানে আমরা রিভার্স স্যালো সাইন, বার্ড নেস্ট সাইন এগুলো একটু দেখলাম, এবং এটা বিভিন্ন জায়গায় ডেসিমিনেশন হতে পারে, প্যারানাসাস সাইনাস, অরবিট, সিএনএস এগুলোতে ডেসিমিনেশন হতে পারে, এবং এটা ইনফাক্ট করতে পারে, ব্লাড ভেসেলে অক্লুড করে ইনফাক্ট করতে পারে। ম্যালিওডোসিস দেখছি, যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটাও মাল্টি সিস্টেম ইনফেকশন হতে পারে, বিভিন্ন জায়গায় অ্যাবসেস ফর্মেশন হয়। আরেকটা দেখলাম ম্যাকলিওর সিনড্রোম, যেটা একটা ইউনিল্যাটারাল হাইপার ট্রান্সরেডিয়েন্ট স্মল হেমিথোরাক্স থাকে, এটা একটা চাইল্ডহুড ইনফেকশনের সিকুইলি হিসেবে হতে পারে। ওকে, আপনারা কেউ কিছু অ্যাড করতে চাইলে অথবা কোনো যদি প্রশ্ন থাকে। ভাইয়া আসসালামু আলাইকুম। রেটিকুলার অপাসিটিস আর ইন্টারলোবিউলার সেপ্টাল থিকেনিং এই দুটো জিনিস কিভাবে ডিফারেন্সিয়েট করব? হ্যাঁ, ওটা তো কারেসপন্ডিং জিনিসই। আচ্ছা রেটিকুলার মানে একটা নেটওয়ার্ক, এখন যখন ইন্টার এবং ইন্টারলোবিউলার সেপ্টা গুলো থিকেন হয়ে যাবে, যেমন এটা যদি আমি দেখি, আচ্ছা এটা যদি আমি দেখি একটা নেটওয়ার্কের মতো, এটা রেটিকুলেশন আছে, যখন এর ভিতরে যখন কোনো কোনো জায়গা যেমন একই সাথে অনেকগুলো স্ট্র্যান্ড বা সেপ্টাম যখন অনেকগুলো পর পর পড়বে, আমরা যখন দেখবো তখন ওই জায়গাটা একটা নডুলের মতো মনে হবে। যেমন এই জায়গাটা যেমন আছে, এই জায়গাটাতে এমন হতে পারে যে এখানে দুইটা এখানে ক্রস করলো, একটা নডুলের মতো হতে পারে। এছাড়া আহ, যদি এটা না, অন্য কোনো কেসে ম্যালিগনেন্সির ক্ষেত্রে যখন হয় তখন এই সেপ্টাল থিকেনিংটা এমনিতেও নডুলার হয়, কিন্তু ম্যালিগনেন্সি ছাড়াও যদি অনেকগুলো সেপ্টাম একসাথে থাকে, যেমন এই জায়গাটা এখানে একটা নডুল ফর্মেশন হতে পারে, এবং প্লেন এক্সরেতে এটা কিন্তু আমরা এরকম রেটিকুলার এবং সাথে এই তো বিভিন্ন জায়গায় নডুলার অপাসিটি হিসেবে পেতে পারি। সেপ্টাল থিকেনিং এবং রেটিকুলার অপাসিটি কারেসপন্ডিং মোটামুটি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে আমরা আজকে ডিসকাশন এখানে শেষ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।